আসসালামু আলাইকুম। রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্ট থেকে আমি আজকে একটি নতুন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। যেহেতু আজকে এই চ্যাপ্টার উপর আমি প্রথম ক্লাস নিব, সেহেতু প্রথমেই আমরা জানবো যে কোরিলেশন কাকে বলে। তারপর এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য আমাদের একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। দেন আমরা হচ্ছে কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, এখন কোরিলেশন কাকে বলে এই বিষয়টা আমরা প্রথমে জানি। কোরিলেশন কাকে বলে, এখানে বলা হয়েছে দুই বা ততোধিক চলকের মধ্যে পরস্পর যে সম্পর্ক বিদ্যমান তাকে সহসম্বন্ধ বা সংশ্লেষণ বলে। হ্যাঁ, কোরিলেশনের বাংলা অর্থ হচ্ছে সহসম্বন্ধ বা সংশ্লেষণ, বা এটাকে আমরা আরো সহজ করে সহসম্পর্ক বলতে পারি। হ্যাঁ, কি বলতে পারি? সহসম্বন্ধ বা সংশ্লেষণ বা সহসম্পর্ক। তাহলে দুই বা ততোধিক চলকের মধ্যে পরস্পর যে সম্পর্ক বিদ্যমান, দুই বা ততোধিক চলকের মধ্যে পরস্পর যে সম্পর্ক বিদ্যমান তাকেই আমরা কোরিলেশন বা সহসম্বন্ধ বা সংশ্লেষণ বা সহসম্পর্ক বলে থাকি। আচ্ছা, এখন দুইটা চলকের মধ্যে পরস্পর সম্পর্ক বলতে আমরা আসলে কি বুঝি? আমি একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পারবে। ধরো, আম, আমরা দেখলাম যে বাজারে গমের দাম বেড়েছে। তো গমের দাম বাড়লে কিন্তু আটার দামও বাড়বে। এই যে দুইটা প্রোডাক্টের মধ্যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে গমের দাম বাড়লে আটার দামও বাড়তেছে, এখানে একটা পজিটিভ সম্পর্ক বা পজিটিভ কোরিলেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গমের দাম বাড়লে আটার দাম বাড়ে, এখানে আমরা একটা পজিটিভ কোরিলেশন দেখতে পাচ্ছি। তো এই যে গম আর আটার মধ্যে পরস্পর যে সম্পর্ক বিদ্যমান তাকেই আমরা কোরিলেশন বা সহসম্বন্ধ বলে থাকি। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এই চ্যাপ্টারে আমাদের জাস্ট কোরিলেশনের জন্য একটা সূত্র শিখতে হবে। এক নম্বর সূত্র হচ্ছে কার্ল-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এখন কার্ল-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যদি বের করতে বলে তাহলে আমরা আর এর মান বের করব এই সূত্রের সাহায্যে। আর অনেক সময় কার্ল-পিয়ারসনের নাম উল্লেখ থাকে না, এটা একটা মনীষীর নাম। তো অনেক সময় কার্ল-পিয়ারসনের নাম উল্লেখ থাকে না, কি থাকে প্রশ্নের মধ্যে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই যে আমি অবলিক দিয়ে লিখেছি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন থাকে তাও কার্ল-পিয়ারসনের সূত্রটা অ্যাপ্লাই করব, অথবা শুধু কোরিলেশন যদি প্রশ্নে থাকে, হ্যাঁ, যে ডিটারমাইন কোরিলেশন অথবা ক্যালকুলেট কোরিলেশন, তো শুধু কোরিলেশন ক্যালকুলেট করতে বললেও আমরা কার্ল-পিয়ারসনের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটা তিনটা নাম: কার্ল-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অথবা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অথবা শুধু কোরিলেশন। তিনটার যেই নামই থাকুক আমরা আর সমান এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সূত্র অ্যাপ্লাই করার পর আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে মন্তব্য করতে বলে। তো আমরা রেজাল্টটা বের করার পরে মন্তব্য করব। তো মন্তব্য আমাদের টোটাল 5 ধরনের আছে, এই বিষয়টা আমরা একটু শিখে রাখি। দেখো, কমেন্টের মধ্যে লিখেছি আর এর মান। ধরো, আর বলতে আমরা কি বুঝি? এই যে এই সূত্রটাকে বুঝি, এই সূত্রের যে রেজাল্ট সেটাই হচ্ছে আর এর মান। এখন আর এর মান যদি 0 আসে তাহলে বলতে হবে সো ইট হ্যাজ নো কোরিলেশন, মানে এখানে কোনো সহ সম্পর্ক নাই। যদি আর এর মান 0 আসে তাহলে কি বলতে হবে? ইট হ্যাজ নো কোরিলেশন, এখানে কোনো সহ সম্পর্ক নাই। আর এর মান যদি প্লাস মাইনাস 0.01 থেকে 0.20 পর্যন্ত আসে, অর্থাৎ প্লাস হয়েও আসতে পারে রেজাল্টটা, মাইনাসও আসতে পারে রেজাল্টটা। তো প্লাস মাইনাস দিয়েছি, প্লাস মাইনাস 0.01 থেকে 0.20-র মধ্যে যদি রেজাল্টটা আসে তাহলে বলতে হবে সো ইট হ্যাজ লোয়ার ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। দ্যাটস মিন রেজাল্টটা যদি পজিটিভ আসে, অর্থাৎ প্লাস 0.01 থেকে 0.20-র মধ্যে যদি রেজাল্টটা আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সো ইট হ্যাজ লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। আর যদি মাইনাস দিয়ে আসে আর কি, হ্যাঁ, সো মাইনাস যদি আসে 0.01 থেকে 0.20, হ্যাঁ, এর মধ্যে যদি রেজাল্টটা মাইনাস থাকে সেই ক্ষেত্রে বলতে হবে সো ইট হ্যাজ লোয়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, আর এর মান প্লাস মাইনাস 0.21 থেকে 0.79 এর মধ্যে যদি আসে, আর এর মান প্লাস মাইনাস প্লাসেও আসতে পারে এই 0.21 থেকে 0.79, অথবা মাইনাস ফিগারও আসতে পারে 0.21 থেকে 0.79 এর মধ্যে, মাইনাস ফিগারেরও যে কোনো রেজাল্ট আসতে পারে। তো যদি 0.21 থেকে 0.79 এর মধ্যে পজিটিভ বা নেগেটিভ কোনো রেজাল্ট আসে তাহলে বলতে হবে সো ইট হ্যাজ মডারেট ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। পজিটিভ আসলে পজিটিভ দিয়ে মন্তব্যটা করতে হবে, আর রেজাল্ট যদি নেগেটিভ আসে নেগেটিভ দিয়ে মন্তব্যটা করতে হবে। আর এর মান যদি প্লাস মাইনাস 0.80 থেকে 0.99 এর মধ্যে আসে তাহলে বলতে হবে সো ইট হ্যাজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। আর এর মান যদি প্লাস মাইনাস 1, একদম ডিরেক্ট 1 আসবে, হ্যাঁ, প্লাস অথবা মাইনাস, হ্যাঁ, 1 আসবে, তখন বলতে হবে সো ইট হ্যাজ পারফেক্ট ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। তো আর এর মান কখনো +1 এর বড় হবে না, আবার -1 এর ছোট হবে না। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবা। তো +1 থেকে -1 এর মধ্যেই কিন্তু আমাদের আর এর মানটা বিদ্যমান থাকবে। হ্যাঁ, যদি কখনো দেখবা যে আর এর মান 5 চলে আসছে তাহলে বুঝতে হবে অঙ্কটা ভুল হয়েছে। হ্যাঁ, আর এর মান 2 আসছে, আর এর মান 1.5 আসছে, তাহলে বুঝতে হবে অঙ্কটা ভুল হয়েছে। এটার রেঞ্জ হচ্ছে +1 থেকে -1, এই পর্যন্ত হচ্ছে রেঞ্জ।
তো আমরা হচ্ছে যদি দেখি আর এর মান প্লাস মাইনাস 1 আসছে, তাহলে বলবো ইট হ্যাজ পারফেক্ট ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, তো এগুলাই হচ্ছে বেসিক আমাদের এই চ্যাপ্টারে, যে কোরিলেশন কাকে বলে। দুইটা চলকের মধ্যে পরস্পর যে সম্পর্ক বিদ্যমান তাকে আমরা কোরিলেশন বা সহসম্বন্ধ বলে থাকি। সো সহসম্পর্ক নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে কার্ল পিয়ারসনের একটা সূত্র আছে। কার্ল পিয়ারসন একজন মনীষীর নাম। সো উনি কোরিলেশন বের করার জন্য এই সূত্রটা আবিষ্কার করেছেন। সো ওনার নাম অনুসারে এটাকে বলা হয় কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। হ্যাঁ, অনেক সময় নামটা থাকে না, লেখা থাকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অথবা অনেক সময় শুধু কোরিলেশন বের করতে বলে, তখন আমরা এই সূত্র দিয়ে কোরিলেশন বের করব। যদি প্রশ্নে কমেন্ট চায়, সেই ক্ষেত্রে আমাদের এই 5 ধরনের কমেন্ট আছে। আমাদের অ্যান্সারের উপর ভিত্তি করে হ্যাঁ আমরা কিন্তু কমেন্টটা করব, যে কোনো একটা কমেন্ট এখান থেকে আমরা করব। আর যদি প্রশ্নে কমেন্ট করতে না বলে, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছা, আমরা চাইলে কমেন্ট দেখাও দিতে পারি, অথবা কমেন্ট না করলে খুব একটা প্রবলেম নাই। আচ্ছা, তো আমরা শীটের 1 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে আমরা 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ফলোইং আর দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ লেবার। মানে একজন লেবারের ইনকাম এবং এক্সপেন্ডিচার নিচে দেওয়া আছে। ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলেছে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দ্যাটস মিন আর এর মান বের করতে হবে, অ্যান্ড কমেন্ট অন ইট, এবং রেজাল্টের উপর মন্তব্য করতে হবে। তাহলে পুরো ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রশ্নের মধ্যে বলা আছে একজন লেবারের, হ্যাঁ লেবারের কি দেওয়া আছে? ইনকাম এবং এক্সপেন্ডিচার দেওয়া আছে। ইনকাম এবং এক্সপেন্ডিচার দেওয়া আছে, বলছে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তার মানে আমরা কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর এর মান নির্ণয় করব, অ্যান্ড কমেন্ট অন ইট, রেজাল্টের উপর মন্তব্য করো। তো আমরা মন্তব্য করে দিব, কোনো সমস্যা নাই। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে মান্থ দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তারপরে ইনকাম দেওয়া আছে, জানুয়ারি মাসে ইনকাম হয়েছে কত? 46 টাকা। ফেব্রুয়ারি মাসে ইনকাম 54 টাকা। এভাবে প্রত্যেক মাসের ইনকাম দেওয়া আছে, এবং এক্সপেন্ডিচার বা খরচ দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে ইনকাম ছিল কত? 46 টাকা। আর খরচ ছিল কত? 36 টাকা। ফেব্রুয়ারি মাসে ইনকাম একটু বাড়ছে, 54 টাকা হয়েছে। আবার খরচও একটু বাড়ছে, 36 থেকে বেড়ে 40 হয়েছে। তো আমরা কিন্তু একটা সম্পর্ক অলরেডি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, মার্চে আরেকটু বাড়ছে, ইনকাম বাড়ছে 56, খরচও কিন্তু আরেকটু বাড়ছে 44। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের রেজাল্ট অবশ্যই একটা পজিটিভ কোরিলেশন আসতে পারে, কারণ আমি দেখতেছি ইনকামের সাথে আমাদের খরচগুলো কিন্তু বাড়তেছে। সো এটা আমাদের চোখের দেখায় কোরিলেশন আছে এরকম বলা যাবে না, আমরা সূত্র দিয়ে কোরিলেশন বের করব। তারপর আমাদের একটা মন্তব্য করতে হবে যে এখানে সম্পর্কটা কতটুকু স্ট্রং। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের হচ্ছে একটা মন্তব্য করতে হবে। তো আমরা প্রশ্নের সামারিটা আরেকবার একটু বুঝে নেই, তারপরে মূল সমাধানে যাই। আমাদের অঙ্কের মধ্যে একজন শ্রমিকের ইনকাম এবং এক্সপেন্ডিচার দেওয়া আছে। ইনকাম এবং এক্সপেন্ডিচার এই দুইটা তথ্য ব্যবহার করে আমাদের বলতে হবে যে কোনো কোরিলেশন আছে কিনা, ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আর কমেন্ট, যদি সম্পর্ক থেকে থাকে তাহলে কমেন্ট করতে হবে যে সম্পর্কটা কতটুকু স্ট্রং বা উইক। হ্যাঁ, এরকম একটা কমেন্ট আমাদের করতে হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে মান্থ দেওয়া আছে, এই মান্থের তেমন কোনো কাজ নাই, মূলত এক্সপেন্ডিচার দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম চলক, আর প্রথম চলকটাকে সবসময় এক্স ধরতে হবে। সরি, ইনকাম, ইনকাম দেওয়া আছে, ইনকাম হচ্ছে আমাদের প্রথম চলক। তো ইনকামটাকে সবসময় এক্স ধরতে হবে, দ্যাটস মিন প্রথম চলকটাকে এক্স ধরতে হবে। আর এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের দ্বিতীয় চলক, এটাকে ওয়াই ধরতে হবে। প্রথম চলকটাকে প্রথম চলকটাকে আমরা অলওয়েজ এক্স ধরবো, আর দ্বিতীয় চলকটাকে আমরা অলওয়েজ ওয়াই ধরবো। তাহলে আমাদের কাছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, আমরা দেখবো যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে, কমেন্টের মাধ্যমে বলতে হবে যে এটা কতটুকু স্ট্রং। দ্যাটস মিন জিরো কোরিলেশন, নাকি হচ্ছে লোয়ার কোরিলেশন, নাকি মডারেট, নাকি হায়ার, নাকি পারফেক্ট। এরকম একটা মন্তব্য আমাদের করতে হবে। তো আসো আমরা অঙ্কটা স্টার্ট করে দিই। আমি বলেছি প্রথম চলকটাকে সবসময় এক্স ধরতে হবে, আর দ্বিতীয় চলকটাকে সবসময় ওয়াই ধরতে হবে। তো এই কথাটা আমরা অঙ্কের শুরুতেই লিখবো, লেট এক্স বি দা ইনকাম। মানে ইনকামটাকে আমরা এক্স ধরেছি, অ্যান্ড ওয়াই বি দা এক্সপেন্ডিচার, এবং এক্সপেন্ডিচারকে আমরা ওয়াই ধরেছি। তারপর একটা টেবিল করতে হবে, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এখন টেবিলের মধ্যে সবসময় 5টা কলাম হবে, এক্স নামে একটা কলাম হবে, ওয়াই নামে একটা কলাম হবে। তারপর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই নামে একটা কলাম পাবো। তারপর এক্স কি স্কোয়ার করলে এক্স স্কোয়ার নামে একটা কলাম পাবো। ওয়াই কি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার নামে কলাম পাবো একটা। তো যখনই আমরা কোরিলেশন বের করব, আমাদের এই 5টা কলাম মাস্ট আঁকতেই হবে, অর্থাৎ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই 5টা কলাম আঁকতেই হবে। আর মান্থ দেওয়া আছে আমাদের প্রশ্নে, দ্যাটস ওয়াই মান্থ নামে একটা কলাম এক্সট্রা রাখলাম, বাট এটা আমাদের ম্যান্ডেটরি না। মূলত আমাদের এই 5টা কলাম, হ্যাঁ, আমাদের অবশ্যই অবশ্যই করতেই হবে। হ্যাঁ, এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার।
আচ্ছা, তাহলে আমরা সূত্রের সাহায্যে কোরিলেশন ক্যালকুলেট করতে পারবো। তো আসো আমি মান্থ যে নামগুলো আছে নামগুলো বসায় রেখেছি অলরেডি। তারপর প্রশ্নে যে এক্স এর মানগুলো দেওয়া আছে এক্স এর মানগুলো বসায় ফেলেছি। তারপর ওয়াই এর যে মানগুলো দেওয়া আছে সেই ওয়াই এর মানগুলো বসায় ফেলেছি। এখন এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাবো। তো আমার কাছে একটা অ্যান্সার আছে, তো আমি সেই অ্যান্সার দেখে এই বক্সটা পূরণ করছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবা। ঠিক আছে? তো এক্স ওয়াই এই কলামটা আমরা কিভাবে ফিল আপ করবো? দেখো, এক্স আর ওয়াই গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই এর মান পাওয়া যাবে। এক্স ওয়াই এর মান হচ্ছে 1656। 1656। তারপরে এখানে এক্স আর ওয়াই গুণ করলে কত পাওয়া যাবে? 2160। 2160। তারপরে এক্স আর ওয়াই গুণ করলে কত পাওয়া যাবে? 2464। এক্স আর ওয়াই গুণ করলে কত পাওয়া যাবে? আহ এটাও 2464। তারপর এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে 2436। 2436। তারপর 60 আর 58 যদি গুণ করি 3480 পাওয়া যাবে। তারপর 62 আর 54 যদি গুণ করি তাহলে পাওয়া যাবে 3448। 348। 3348। তো আমরা এক্স ওয়াই এর কলামটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এক্স ওয়াই এর কলাম পেয়ে গেছি। এখন আমাদের এক্স স্কোয়ারের কলামটা বের করতে হবে। তো এই এক্স কে যদি আমরা স্কোয়ার করি, দ্যাটস মিন 46 কে যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ারের মান পাওয়া যাবে। 46 কে স্কোয়ার করলে পাওয়া যায় 2116। 2116। তারপর এটা হচ্ছে এক্স এর মান, হ্যাঁ, 54। 54 কে স্কোয়ার করলে পাওয়া যাবে 2916। 2916। তারপর 56 কে স্কোয়ার করলে 3136। 3136। আবার 56 কে স্কোয়ার করলে 3136। তারপর 58 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 3364। 60 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 3600। আর 62 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 3844। আমরা এক্স স্কোয়ারের মান বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই স্কোয়ারের মান বের করা। তো ওয়াই স্কোয়ারের মান সেম ওয়েতে বের করব। এই 36 কে স্কোয়ার করব, তাহলে ওয়াই স্কোয়ারের মান আসবে 1296। 1296। তারপর 40 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 1600। 44 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 1936। তারপর 44 কে যদি স্কোয়ার করি 1936। তারপর 42 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 1764। 58 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 3364। আর 54 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 2916। আচ্ছা, তাহলে এই বক্সটা পূরণ করেছি। এখন আমাদের কাজ হচ্ছে সামেশন নামানো। সো সামেশন নামায় ফেলি। আমাদের অঙ্কের মধ্যে মান্থ আছে কটা? মান্থ আছে 1 2 3 4 5 6 7। তাহলে এন এর মান হবে 7। আচ্ছা, এরপরে এক্স এক্স যদি যোগ করি তাহলে পাওয়া যাবে সামেশন এক্স। সামেশন এক্স এর মান আসে কত? 392। 392। তারপরে ওয়াই গুলোকে যদি আমরা যোগ করি সামেশন ওয়াই এর মান পাওয়া যাবে। ওয়াই এর মান পাওয়া যাবে 318। তোমরা যোগ অবশ্যই করে নিবা। আমি এখানে অনলাইন একটা ব্যাচের করাইছিলাম, সেখান থেকে অ্যান্সারটা লিখছি। যদি ভুল হয় তাহলে অবশ্যই কারেকশন করে নিও আর কমেন্টে জানিয়ে দিও যে কোন জায়গাটাতে ভুল হয়েছে। আচ্ছা, তারপরে এক্স ওয়াই এর যোগফল যদি আমরা নামাই সামেশন এক্স ওয়াই, তো সামেশন এক্স ওয়াই এর মান কত আসবে? 18,008। 18,008। ঠিক আছে। তারপর সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মান আসবে, সামেশন এক্স স্কোয়ারের মান আসবে 22,112। 22,112। আর সামেশন ওয়াই স্কোয়ারের মান আসবে তোমার 14,812।
14,812। আচ্ছা, সো আমরা বক্সটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে, বক্সের কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা হচ্ছে মূল সূত্রের মধ্যে মান বসাই দিব, ঠিক আছে। আমাদের মূল সূত্রটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন ডিভাইড বাই রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন। আচ্ছা, এই সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর এর মান নির্ণয় করতে পারবো। এখন এই সূত্রের মধ্যে জাস্ট আমাদের মান বসাই দিতে হবে। সো আমি মান বসাই দিচ্ছি। সামেশন এক্স ওয়াই কত? সামেশন এক্স ওয়াই হচ্ছে তোমার 18,008। তো আমি সামেশন এক্স ওয়াই এর পরিবর্তে 18,008 বসাই দিব। তার থেকে বিয়োগ যাবে আমাদের সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। সামেশন এক্স হচ্ছে তোমার 392। তো আমি এখানে লিখবো 392। আর সামেশন ওয়াই হচ্ছে 318। সো এখানে আমি লিখবো 318 ডিভাইড বাই এন, এর মান হচ্ছে 7। তারপর একটা রুট চিহ্ন দিতে হবে। সো রুট চিহ্নটা আমি দিয়ে নিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সামেশন এক্স স্কোয়ারের মান বসাইতে হবে। সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে তোমার 22,112। সো আমি এখানে 22,112 লিখলাম মাইনাস। আচ্ছা, মাইনাস দেওয়ার পর সামেশন এক্স কে হোল স্কোয়ার করতে হবে। তো সামেশন এক্স কত? সামেশন এক্স হচ্ছে তোমার 392। তাহলে 392 কে হোল স্কোয়ার করে দিলাম ডিভাইডেড বাই আর ডিভাইড বাই এন, এর মান হচ্ছে 7। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সামেশন ওয়াই স্কোয়ার মান বসাইতে হবে। সামেশন ওয়াই স্কোয়ার মান হচ্ছে 14,812। 14,812। তারপর সামেশন ওয়াই কে হোল স্কোয়ার করতে হবে। সামেশন ওয়াই হচ্ছে 318। তো আমরা 318-কে হোল স্কোয়ার করে দিব এবং তাকে ভাগ করব 7 দ্বারা। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি আর কি, তাহলে কত আসে? উপরে এই যে 392 আর হচ্ছে 318, এদেরকে গুণ করে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আসে 17,808। আচ্ছা, আমি অপর স্লাইডে যাই। প্রথমে 18,008 লিখতে হবে। তার থেকে বিয়োগ যাবে এই যে দুইটা অংশ 392 আর 318, এদেরকে গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে। সো গুণ করে যদি 7 দিয়ে ভাগ করি 17,808 বের হয়। 17,808 বের হয়। আচ্ছা, নিচের যে অংশটা সেখানে আমি একটা রুট চিহ্ন নিয়ে নিচ্ছি। তো এই 392-কে হোল স্কোয়ার করে যদি 7 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে আসে 21,952। তাহলে আগে থেকেই ছিল তোমার 22,112। 22,112 আর ওই রেজাল্টটা আসে হচ্ছে 21,952। 21,952। আচ্ছা, এরপরে এখানে 14,812 আছে। আমি 14,812 লিখলাম। তার থেকে বিয়োগ যাবে এই 318-কে হোল স্কোয়ার করে যদি 7 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে তোমার আসে 14,446.29। 14,446.29। আচ্ছা, তাহলে উপরের বিয়োগফলটা কত আসে? উপরের বিয়োগফলটা আসে তোমার 200। তো আমি উপরে 200 বসাই দিলাম। আর নিচে এইখানে রুটের ভিতরে এই যে ফার্স্ট যে ব্র্যাকেটে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এইটার বিয়োগফল আসে 160। তো আমি একটা রুট চিহ্ন দিয়ে নিলাম, এখানে লিখলাম 160। আর এই যে সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে, হ্যাঁ, সো এইখানে আমাদের হচ্ছে বিয়োগফলটা আসে কত? 365.71। 365.71। আচ্ছা, এখন আমরা হচ্ছে 200-কে এই রুটের ভিতর যে অংশটা আছে এটা রেজাল্ট কত আসে একটু লিখে নেই। 200-কে আমরা রুটের ভিতরে এই গুণফলটাকে যদি রুট করি তাহলে আসে তোমার 241.90। 241.90। তো 200-কে যদি 241.90 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 0.83। তো আমাদের এই যে রেজাল্ট আসলো 0.83, এখন আমাদের একটা মন্তব্য করতে হবে। সো 0.83 আসলে আমাদের এটা মডারেট হবে না, তো এটা তো হায়ার হবে। আচ্ছা, আমি একটু দেখে আসি।
0.83। হ্যাঁ, এটা হায়ার হবে। 0.83, দেখো আমাদের 4 নাম্বার কমেন্টটা করতে হবে আর কি। আর এর মান 0.80 থেকে 0.99। আর এর মান প্লাস অথবা মাইনাস যে কোনোটাই আসতে পারে। 0.80 থেকে 0.99 এর মধ্যে যদি আসে তাহলে হায়ার ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন। তা আমাদের 0.83 আসে। সো 0.83 আসলে অবশ্যই হায়ার ডিগ্রি অফ পজিটিভ অথবা নেগেটিভ কোরিলেশন, এভাবে মন্তব্যটা করতে হবে। সো আমরা লিখবো সিন্স আর ইকাল টু 0.83, so it has higher degree of positive correlation between x and y। আর এর মান যেহেতু 0.83 আসে, সো ইট হ্যাজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে হ্যাঁ পজিটিভ কোরিলেশন বিদ্যমান। ঠিক আছে, পজিটিভ কোরিলেশন বিদ্যমান এবং এই সেটার স্ট্রংনেস হচ্ছে হায়ার ডিগ্রি, মানে সম্পর্কটা খুবই মজবুত, একদম হায়ার ডিগ্রিতে সম্পর্কটা আসছে। যে আর এর মান 0.83, ওয়ানের খুবই কাছাকাছি, এই জন্য হায়ার ডিগ্রি বলতেছি। যে আর এর মান 0.83 আসে, সো ইট হ্যাজ হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এভাবে মন্তব্যটা করে দিব। তো 1 নম্বর অঙ্কটি তোমরা যদি বুঝতে পারো তাহলে শীটের 2, 3, 4 এই 3টা অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবা। আমি একটু পড়ে দিচ্ছি। আমাদের শীটের 2 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্য হতে কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করো। তাহলে আমরা কার্ল পিয়ারসন কোরিলেশন তো অবশ্যই নির্ণয় করতে পারি, 1 নম্বর অঙ্কটা যেভাবে করিয়েছি সেভাবেই করতে হবে। অ্যান্ড ইন্টারপ্রেট ইট, এবং ব্যাখ্যা করো অর্থাৎ রেজাল্টের উপর মন্তব্য করো। তাহলে আমরা অঙ্ক কোরিলেশন বের করার পরে আমরা একটা মন্তব্য করে দিব। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো অঙ্কের মধ্যে মার্কস ইন অ্যাকাউন্টেন্সি এইটা এক্স এর মান, আর মার্কস ইন স্ট্যাটিস্টিক্স এটা ওয়াই এর মান। তা আমাদের কাছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। আমাদের কাছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। প্রথম চলকটা সবসময় এক্স এর মান, দ্বিতীয় চলকটা সবসময় ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, আমরা কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করব এবং রেজাল্টের উপর মন্তব্য করব। আশা করি 2 নম্বর অঙ্কটা সবাই পারবা। 3 নম্বর যে অঙ্কটা আছে এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ডাটা ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। নিচের তথ্য হতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করো, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট, রেজাল্টের উপর মন্তব্য করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সব সামেশন তারা নামাই দিয়েছে। সামেশন এক্স এর মান হচ্ছে 125, সামেশন এক্স এর মান 15, সামেশন ওয়াই এর মান 25, সামেশন এক্স স্কোয়ার মান 33, সামেশন ওয়াই স্কোয়ার মান 40, আর এন এর মান 4। তো যেহেতু সামেশন নামাই দিয়েছে সেহেতু আমাদের কোনো টেবিল করা লাগবে না, আমরা সরাসরি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে সূত্র আছে সূত্র বসাই দিব, দেন আমরা মানের মানগুলো বসাইয়া রেজাল্ট বের করে ফেলবো এবং অঙ্ক শেষে একটা মন্তব্য করে দিব। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তবে এইখানে আমাদের যে সিম্বলগুলো আমরা দেখতে পাচ্ছি সামেশন এক্স ওয়াই, এইটা যেহেতু ক্যাপিটাল লেটার দিয়েছে, হ্যাঁ সামেশন এক্স সামেশন ওয়াই একেবারে সবগুলো ইনফরমেশন ক্যাপিটাল লেটারে আছে। যেহেতু ক্যাপিটাল লেটারে তারা দিয়ে দিয়েছে সেহেতু এগুলা ক্যাপিটাল লেটারই থাকবে, অর্থাৎ আমরা যখন সূত্র বসাবো তখন কিন্তু সূত্রটা ক্যাপিটাল লেটার দিয়েই লিখবো। ঠিক আছে, স্মল লেটার দিয়ে লেখা দরকার নেই। আমরা তো সাধারণত এক্স ওয়াই স্মল লেটার লিখি, এন এর মান হ্যাঁ এনটাকে আমরা স্মল লেটারে লিখি। বাট যেহেতু তারা ক্যাপিটাল লেটার দিয়ে দিলে সেটা অবশ্যই সূত্রের মধ্যে ক্যাপিটাল লেটারই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমরা 3 নম্বর অঙ্কটাতে অঙ্কটা সমাধান করার জন্য এই সূত্রটাই ব্যবহার করব, বাট ক্যাপিটাল লেটার ইউজ করব সূত্রের মধ্যে। 4 নম্বর যে অঙ্কটা আছে এটা আমাদের লাস্ট অঙ্ক কোরিলেশনের। এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং টেবিল, ফ্রম দ্য টেবিল গিভেন বিলো, কিছু তথ্য নিচে দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সেখান থেকে আর এর মান বের করো। এই আর মানেই হচ্ছে কোরিলেশন। হ্যাঁ, তো আমাদের কোরিলেশন বের করতে হবে। অঙ্কের মধ্যে প্রাইস দেওয়া আছে, এটা এক্স এর মান, ডিমান্ড দেওয়া আছে, এটা ওয়াই এর মান। তো আমাদের কাছে কি দেওয়া আছে? প্রাইস দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ডিমান্ড ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এবং ওয়াই ব্যবহার করে আমরা কোরিলেশন অর্থাৎ আর এর মান নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে এক্স ওয়াই স্মল লেটার থাকবে, এন এর মান স্মল লেটার থাকবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট যেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে এক্স ওয়াই ক্যাপিটাল লেটার দিয়ে দিবে, এন এর মান ক্যাপিটাল লেটার দিয়ে দিবে, তখন আমরা সূত্র অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তো এই 4 পর্যন্তই ছিল আমাদের আজকের অঙ্ক। তোমরা হচ্ছে শীটের 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক হোমওয়ার্ক করে ফেলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের অঙ্ক করা শিখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।